দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তোষশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমাদেরকে আজকে আমি জীববিজ্ঞান বিষয় দ্বিতীয় পত্রের অধ্যায় 5 থেকে টপিক হিউম্যান ফিজিওলজি এর অন্তর্ভুক্ত রেসপিরেশন এন্ড ব্রিদিং থেকে ফিজিওলজি অফ রেসপিরেশন নিয়ে পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো শ্বসনের শারীরবৃত্ত। শারীরবৃত্ত বলতে শরীর থেকে শরীর, অর্থাৎ এটা ফিজিওলজি থেকে এসছে। সজীব কোষ, কলা, অঙ্গ কিংবা তন্ত্রের অভ্যন্তরে সংঘটিত ক্রিয়া বিক্রিয়া সমষ্টি মূলত শারীরতাত্ত্বিক বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই শ্বসনটা তো অবশ্যই কোষীয় পর্যায়ে হচ্ছে, আবার ভৌত প্রক্রিয়াও এখানে আছে যদিও। তারপরও কিভাবে সংঘটিত হচ্ছে সেটা আমরা দেখব। পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্য জারিত করে শক্তি উৎপাদন শেষে পরিবেশে কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দেওয়ার জৈবরাসায়নিক প্রক্রিয়ার নাম শ্বসন। এটি একটি জটিল প্রক্রিয়া ও মানবদেহে নিরন্তর চলমান প্রক্রিয়া। দুটি পর্যায়ে সমগ্র প্রক্রিয়াটি সম্পাদিত হয়। তোমরা জানো, আমরা প্রতিনিয়ত যে খাবার খাচ্ছি সেটা পরিপাক তন্ত্রে গিয়ে ডাইজেশনের পর তার সারাংশটুকু অ্যাবজর্পশন হয় এবং রক্তস্রোতে যায়। রক্তস্রোতে যাওয়ার পর সেটা সমগ্র দেহে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোষে জমা হয় এবং সেখানে এই যে সঞ্চিত খাদ্যবস্তু কোষে গিয়ে যেটা জমা হয়েছে সেটা কোষে জমা থাকলে হবে না, সেটাকে বার্ন করতে হবে, পোড়াতে হবে, দহন করতে হবে। এই জন্য চাই অক্সিজেন। এবং আমরা শ্বাসতন্ত্রের মাধ্যমে পরিবেশ থেকে অক্সিজেনটা নিচ্ছি, সেটা ফুসফুস হয়ে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে রক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন হিসেবে কোষে কোষে পৌঁছে যাচ্ছে। যাওয়ার পর সেই অক্সিজেন কোষে সঞ্চিত খাদ্যবস্তুটাকে ভাঙছে, ভাঙার পর সঞ্চিত শক্তি যেটা কোষের মধ্যে ছিল, খাবারের মধ্যে ছিল, সেটাকে গতি এবং তাপ শক্তিতে রূপান্তরিত করছে। এটাই রেসপিরেশন, এটাই শ্বসন। শ্বসন বলতে গেলে মূলত সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসনটাকে বোঝানো হয়ে থাকে, মূলত অন্তঃশ্বসনটাকে বোঝানো হয়ে থাকে, যদিও এখানে বহিঃশ্বসনের একটি ব্যাপারও আছে। বহিঃশ্বসন হচ্ছে যেটা পরিবেশ থেকে আমরা অক্সিজেনটুকু নিচ্ছি, আবার কার্বন ডাই অক্সাইডটুকু ছেড়ে দিচ্ছি, এটাই বহিঃশ্বসন। কোষের অভ্যন্তরে খাদ্যবস্তুটাকে জারিত করে অক্সিজেনের প্রেজেন্সে শক্তি উৎপাদন প্রক্রিয়াটি হলো অন্তঃশ্বসন। সেটাই বেসিক্যালি শ্বসনের কনসেপ্ট, যদিও শ্বসনটাকে ভৌত অংশ হিসেবে বহিঃশ্বসন এবং জৈব রাসায়নিক প্রক্রিয়া হিসেবে অন্তঃশ্বসন, এই দুটো পর্যায়ে হিসেবে আমরা চিন্তা করতে পারি। যাই হোক, দেখো বহিঃশ্বসনটা কি? ভৌত রাসায়নিক প্রক্রিয়া যা ফুসফুসে সংঘটিত হয়। এই প্রক্রিয়ায় এনজাইমের কোনো ভূমিকা নেই এবং কোনো শক্তিও উৎপন্ন হয় না। ফুসফুসের অ্যালভিওলায়ে প্রশ্বাসের মাধ্যমে গৃহীত অক্সিজেন এবং দেহকোষ থেকে উৎপন্ন ও রক্তবাহিত কার্বন ডাই অক্সাইড গ্যাসের বিনিময় ঘটে। বহিঃশ্বসন, ওই যে পরিবেশ থেকে যে অক্সিজেনটা নিয়েছিলাম সেটা অ্যালভিওলায়ে যাওয়ার পর ফুসফুসের চারপাশে যে ব্লাড ক্যাপিলারিজ সেখানে ব্যাপ্ত হয়ে কৈশিক জালিকার মধ্যে প্রবেশ করে, আবার কোষ পর্যায়ে যে খাদ্যবস্তু জারিত হওয়ার পর যে কার্বন ডাই অক্সাইডটা প্রডিউস হয়েছিল সেটাকে ক্যারি করে হৃৎপিণ্ডে নিয়ে আসার পর হৃৎপিণ্ড থেকে সেটা চলে আসে ফুসফুসে। ফুসফুসে আসার আগে ফুসফুসের চারপাশের যে ব্লাড ক্যাপিলারিজ বা কৈশিক জালিকা সেখানে আসে। তার মানে ব্যাপিত হয়, কার্বন ডাই অক্সাইডটা আসবে অ্যালভিওলাইয়ের অভ্যন্তরে, অ্যালভিওলাইয়ের থলেতে, আর অক্সিজেনটা চলে যাবে ব্লাড ক্যাপিলারিসে। এইটাই হলো মূলত এক্সটার্নাল রেসপিরেশন বা বহিঃ শ্বসন। এরপরে দেখো ইন্টারনাল রেসপিরেশন, যেটা কোষীয় পর্যায়ে সংঘটিত হয়। এটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যা দেহকোষ ও রক্তে সংঘটিত হয়। এখানে এনজাইমের ভূমিকা ব্যাপক এবং নির্দিষ্ট পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ফুসফুস কর্তৃক বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেন দ্বারা অক্সিজেন রক্ত দ্বারা বাহিত হয়ে দেহকোষে পৌঁছায়, যেখানে গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। উপজাত বস্তু হিসেবে নির্গত কার্বন ডাই অক্সাইড রক্ত দ্বারা পরিবাহিত হয়ে ফুসফুসে পৌঁছায়। গ্লুকোজ জারিত হয়, কথাটা বলছি, কমনলি আমরা গ্লুকোজটাকেই মেন করি, যদিও আমাদের খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড সাবস্টেন্স রয়েছে, বাট জারিত হতে হলে প্রত্যেকটা খাদ্যবস্তুকে আগে গ্লুকোজে রূপান্তরিত হতে হবে। গ্লুকোজটা কার্বোহাইড্রেট থেকে আসে, কার্বোহাইড্রেটও এক প্রকারের গ্লুকোজ, এটা মনোকার্বোহাইড্রেট আর কি, মনোশর্করা, একক শর্করা গ্লুকোজটা। তুমি জটিল শর্করা খাচ্ছ, সেটাও জারিত হওয়ার জন্য গ্লুকোজে রূপান্তরিত হবে। আবার লিপিড কিংবা প্রোটিন যেটা খাবে সেগুলো তো অশর্করা, এই অশর্করাটাও কিন্তু গ্লুকোজে পরিণত হয়, যেটা তোমাদের ক্লাসে বিভিন্ন সময় বলেছি, গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় অশর্করা থেকে শর্করা অর্থাৎ
শক্তি উৎপাদিত হতে হলে আমরা যাই খাচ্ছি না কেন তাকে আগে গ্লুকোজে রূপান্তরিত হতে হবে, তারপর অক্সিজেনের প্রেজেন্সে গ্লুকোজটা ভেঙে শক্তিটা উৎপন্ন হবে, তাপ শক্তি হিসেবে রিলিজ হবে। দেখো কিভাবে ঘটে ঘটনাটা। এই যে প্রশ্বাস, অক্সিজেনটা নিলাম ট্রাকিয়ার মাধ্যমে, শ্বাসনালীর মাধ্যমে, লাংস ফুসফুসে যাবে, সেখান থেকে রক্ত অক্সিজেনটা গ্রহণ করে, রক্ত সংবহন তন্ত্রে চলে গেল, সেখান থেকে কোথায় যাবে? কোষে। কোষে খাদ্যবস্তুর জারণ, ওই যে খাদ্যবস্তুটাকে পোড়াবে, দহন করবে, জারিত করবে, ভাঙবে। জারণের পর বাই প্রোডাক্ট যেটা কার্বন ডাইঅক্সাইড, প্রোডাক্ট এনার্জি, সেই কার্বন ডাইঅক্সাইডটা দেহের জন্য ক্ষতিকর, এটা আবার রক্ত সংবহন তন্ত্রে চলে আসে, ফুসফুস কর্তৃক এই কার্বন ডাইঅক্সাইডটা গৃহীত হয়, ফুসফুস থেকে সেটা ট্রাকিয়া হয়ে আবার নিঃশ্বাস বায়ুর মাধ্যমে পরিবেশে চলে যায়। এইভাবেই এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা দেখো, যে প্রক্রিয়ায় ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ বায়ু ফুসফুস থেকে বেরিয়ে যায় তাকে শ্বাসক্রিয়া বলে। প্রকৃতপক্ষে এটি বহিঃশ্বসন প্রক্রিয়া। চেস্ট ক্যাভিটি, বক্ষ গহ্বরের আয়তন হ্রাস বৃদ্ধির ফলে ফুসফুসের আয়তন সংকোচন প্রসারণের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। দু ধরনের পেশির ক্রিয়ায় বক্ষ গহ্বরের আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটে। এক, বক্ষ ও উদর গহ্বরের মাঝে অবস্থিত মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, এটা পরীক্ষায় আসে, আগেও বলেছি আর নতুন করে বলছি না। ডায়াফ্রাম কি জেনে নিও। ডায়াফ্রাম হলো বক্ষ গহ্বর এবং উদরীয় গহ্বরের মাঝখানে অবস্থিত পেশিবহুল একটি পর্দা, যেটা মূলত শ্বসনে শ্বাস প্রশ্বাসের ভূমিকা আছেই, পাশাপাশি বক্ষ গহ্বরে যে নরম অঙ্গগুলো রয়েছে সেগুলোকে উদরীয় গহ্বরে বিদ্যমান ভিসেরা আন্তর্যন্ত্র এর চাপ থেকে, প্রেসার থেকে সুরক্ষা দেয়। প্রস্যুকা সমূহের ফাঁকে অবস্থিত ইন্টারকোস্টাল পেশি, এই ইন্টারকোস্টাল পেশিটা কি? প্রস্যুকা কি? প্রস্যুকা হচ্ছে রিব, রিব হচ্ছে পাঁজর, পাঁজর হচ্ছে বুকের হাড়, এগুলোকে প্রস্যুকা বা রিব বলা হয়। দুইটা প্রস্যুকার মাঝখানের যে পেশি সেটাই হলো ইন্টারকোস্টাল পেশি। তোমরা দরজায় একটা শাটারের সাথে তুলনা করো, শাটার খেয়াল করবা, মনে করো মাঝখানে মাংসপেশি আছে, দুই পাশে দুইটা বোন, এরকম আর কি, ক্রমান্বয়ে একটা পর একটা সজ্জিত, একটা বোন পেশি আরেকটা বোন, তারপরে পেশি, তারপরে আরেকটা বোন, মানে একটা রিব বা বুকের হাড়, তারপরে পেশি, তারপরে মাঝখানে আবার একটা বোন, তারপরে আবার পেশি। বিশেষ করে পশুর মাংস তোমরা যখন খাও, বুকের মাংস যদি হয় দেখবা কেমন পাতলা পাতলা চ্যাপ্টা পাতের মতো হাড় আছে, এই দুইটা হাড়ের মাঝখানে পেশি আছে, ওই পেশিগুলো ইন্টারকোস্টাল পেশি, হাড়গুলো হলো রিব বা প্রস্যুকা। এরপরে দেখো, এবং এই শ্বাস প্রশ্বাসে রিব কিংবা প্রস্যুকা এবং ইন্টারকোস্টাল পেশির ব্যাপক ভূমিকা রয়েছে। শ্বাসক্রিয়া দুটি পর্যায়ে সম্পন্ন হয়, যথা প্রশ্বাস বা শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। খেয়াল করবে, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে, এই সে ডায়াফ্রাম পেশি, এই যে এই ছাতার মতো এই পেশিটা সংকুচিত হলে এর কেন্দ্রীয় টেন্ডন নিম্নমুখে সঞ্চালিত হয়। এটার পেশি যখন সংকুচিত হবে টান পড়বে, নিচে চলে যাবে। ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে এর কেন্দ্রীয় টেন্ডন নিম্নমুখে সঞ্চালিত হয়। টেন্ডন কি, লিগামেন্ট কি তোমরা জানো। লিগামেন্ট হলো অস্থিবন্ধনী, টেন্ডন হলো পেশি বন্ধনী। পেশি বন্ধনী কি, অস্থি বন্ধনী কি, মানে একটি অস্থির সাথে আরেকটি অস্থিকে জুড়ে দেয় যে বন্ধনী, সে বন্ধনী হলো অস্থি বন্ধনী বা লিগামেন্ট। আর পেশি বন্ধনী হলো মানে পেশিটাকে অস্থির সাথে জুড়ে রাখে, পেশিটাকে অস্থির সাথে, খেয়াল করো, মাংস পেশিটাকে অস্থির সাথে জুড়ে রাখে যে বন্ধন, তাকে বলা হয় টেন্ডন। আর অস্থিকে অস্থির সাথে যুক্ত রাখে, হাড়কে হাড়ের সাথে যুক্ত রাখে যে বন্ধন, তাকে বলে লিগামেন্ট। প্রশ্বাস বা শ্বাস গ্রহণে দেখো, ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে, ডিজোয়াইজ ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে এর কেন্দ্রীয় টেন্ডন নিম্নমুখে, এই যে এখানে দেখাচ্ছে, নিম্নমুখী সঞ্চালিত হয়, ফলে বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। এই লম্বি ভাবে ব্যাসটা বেড়ে যায়, কারণ কি, এই যেটা এইভাবে কার হয়েছিল, বাট এটা যখন সংকুচিত হয়েছে নিচের দিকে চলে আসছে, আসাতে দৈর্ঘ্য বেড়ে গেছে, ফলে বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস বেড়ে যায়। একই সময় নিম্নভাগের প্রস্যুকাগুলো, এই যে এই প্রস্যুকাগুলো যেগুলো নিচের দিকে থাকে, প্রস্যুকাগুলো কিছুটা উপরে উঠে আসে, কিছুটা উপরের দিকে চলে যায়, ফলে কি হয় দেখো, বক্ষ গহ্বরের পার্শ্বীয় এবং অগ্রপশ্চাৎ ব্যাসও, এই অগ্রপশ্চাৎ ব্যাসও বাড়ে, পার্শ্বীয় ব্যাসও বেড়ে যায়। এই যে অ্যারো সাইন দিয়ে দেখানো আছে, এই যে অ্যারো সাইনের মিনিং আছে, এই অ্যারো সাইনের
মিনিং আছে, এই যে এরো সাইনগুলোর মিনিং আছে। খেয়াল করো, ডায়াফ্রাম পেশি সংকুচিত হলে এর কেন্দ্রীয় টেন্ডন নিম্নমুখে সঞ্চালিত হয়, এই যে, ফলে বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য ব্যাস লম্বালম্বি ব্যাস বেড়ে যায়। একই সময় নিম্নভাগের পর্শুকাগুলো, এই যে মনে করো এই যে পর্শুকা এখানে আছে, নিম্নভাগের পর্শুকাগুলো কিছুটা উপরে উঠে আসায় বক্ষগহ্বরের পার্শ্বীয় এই দিকের ব্যাসও বেড়ে যায়, অগ্রপশ্চাৎ ব্যাসও বেড়ে যায়। দু ধরনের পেশির ক্রিয়ায় বক্ষগহ্বরের আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটে। কার কার? এটা তো আগেই বলেছি। আচ্ছা, এরপরটা দেখো, ইন্টারকোস্টাল পেশির সংকোচনের ফলে এই যে এইটা একটা বুকের হাড়, এটা একটা হাড়, এই দুটো রিব, এই মাঝখানে যে পেশি থাকে সেই পেশিটাই হলো ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশির সংকোচনের ফলে পর্শুকার দেহ উত্তোলিত হয়, অর্থাৎ এই পেশি যখন সংকুচিত হয় তখন পর্শুকাটা উপরের দিকে একটু উঠে আসে, উপরের দিকে একটু উঠে আসে, এতে স্টারনাম উপরে উঠে আসে। এই যেটা স্টারনামটা একটু উপরের দিকে একটু উপরের দিকে উঠে যায়। এত কি হয়, বক্ষ অগ্রপশ্চাৎ ব্যাস অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পায়, অর্থাৎ এইখানকার পেশি সংকুচিত হলে এই রিবগুলো উপরে উঠে, সাথে সাথে স্টারনামটা উপরে উঠে যায়, ফলে এই বক্ষগহ্বরের আয়তন চতুর্দিক থেকে, অগ্রপশ্চাৎ বলো পার্শ্বীয় বলো, চতুর্দিক থেকে আয়তন বেড়ে যায়। আয়তন যখন বেড়ে যায় তখন কি হয়, ইন্টারকোস্টাল পেশির সংকোচনের ফলে পর্শুকার দেহ উত্তোলিত হয়, এতে স্টারনাম উপরে উঠে সামনে সঞ্চালিত হয়, ফলে বক্ষের অগ্রপশ্চাৎ ব্যাস সহ অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পায়, মানে বক্ষগহ্বরের আয়তন বেড়ে যায়। এভাবে ডায়াফ্রাম ও পর্শুকা পেশির সংকোচনের ফলে বক্ষীয় গহ্বর সব দিক থেকে বেড়ে যায়। তারপর কি বলছে, এই কারণে ফুসফুস প্রসারিত হয়ে এর ভেতর আয়তনও বাড়িয়ে দেয়। তো ফুসফুস বাড়ার জায়গা পায়, জায়গা পেলে ফুসফুসটা বড় হয়, ফলে ভেতর আয়তনটা বেড়ে যায়। বেড়ে গেলে কি হয়, সে ফাঁকা জায়গা পূরণ করার জন্য পরিবেশ থেকে বাতাসটা নস্ট্রিল হয়ে চলে আসে। এ কারণে ফুসফুস প্রসারিত হয়ে এর ভিতরের আয়তনও বাড়িয়ে দেয়। প্রসারিত ফুসফুসের অভ্যন্তরীণ চাপ বাতাসের সাধারণ চাপ অপেক্ষা কম হওয়ায় নাসিকা পথের ভিতর দিয়ে আসা বাতাস ফুসফুসে প্রবেশ করে। নিঃশ্বাসটা কিভাবে হচ্ছে দেখো, এখানে নিঃশ্বাসটা দেখাচ্ছে, এটা ঠিক বিপরীত প্রক্রিয়া। এটি প্রশ্বাসের পরই সংঘটিত একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। এখানে যেভাবে পেশি সংকুচিত হতে হয়েছে, উত্তোলিত হতে হয়েছে, এই যে টেন্ডন নিম্নমুখী সঞ্চালিত হতে হয়েছে, এই যে এই রিবগুলো উপরের দিকে উঠতে হয়েছে, এখানে অ্যাক্টিভ কিছু কাজ আছে, এখানে সেরকম অ্যাক্টিভ কিছু কাজ নেই, নিষ্ক্রিয় প্রক্রিয়া। এটি প্রশ্বাসের পরই সংঘটিত একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। প্রশ্বাসে অংশগ্রহণকারী পেশিগুলোর প্রসারণ বা শিথিলতার জন্য নিঃশ্বাস ঘটে, হয় রিল্যাক্সেশনে চলে যাবে, মানে শিথিলতা মানে রিল্যাক্সেশন আর কি, রিল্যাক্সেশনে চলে যাচ্ছে, রিল্যাক্সেশন চলে গেলে প্রসারিত হচ্ছে। এর ফলে কি হয় দেখো, নিঃশ্বাসের সময় প্রশ্বাসকালে অংশগ্রহণকারী পেশিগুলো স্থিতিস্থাপকতার জন্য পূর্ব অবস্থায় ফিরে আসে। ওই যে যেটা সংকুচিত হয়েছিল এখন প্রসারিত হবে, এইখানকার পেশি সংকুচিত হয়েছিল সেটা প্রসারিত হবে, শিথিল হবে, ফলে কি হবে, এই বোনগুলো নিচে নেমে যাবে। এটা তো এখানে নিচে নামছে, বাট এখন এখানে উপরে উঠবে, কারণ কি, প্রসারিত যখন হবে তখন এটার আয়তন বাড়বে, আয়তন বাড়লে জায়গা কোথায়, জায়গা এখানে, এটা বেঁকে যাবে, ধনুকের মতো বেঁকে যাবে। দেখো এটা এই বাঁকা অবস্থায়, এখন এটা যেভাবে আছে তার চেয়ে এটার আয়তন কিন্তু অনেক বেশি হবে যদি লম্বা করো, সোজা করো। বাট এটার পেশি একসময় সংকুচিত হয়েছিল, এখন পেশি স্থিতিস্থাপকতার জন্য পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ প্রসারিত হয়, তখন এটা বড় হয়, বাড়তে থাকে, কিন্তু এরকম জায়গা না পাওয়াতে এই গ্রোথটা এইভাবে হয়। তো ফলে কি হচ্ছে, আয়তন যেটা বেড়েছিল উপর দিকে চাপ পড়ার কারণে কি হচ্ছে, বক্ষগহ্বরের আয়তন কমে যাচ্ছে। পাশাপাশি এই পেশিগুলো দেখো, এই হাড়টা কিভাবে দেখানো হচ্ছে, এটা কেমন লুজলি অ্যারেঞ্জ, দেখো এগুলো কেমন টান টান অ্যারেঞ্জ, এখানকার পেশি শিথিলতার জন্য এটা নিচের দিকে নেমে আসছে, এবং এইটাও স্টারনামটাও নিচের দিকে চাপ দেয়, বুকের ভিতরের দিকে চাপ দেয়, ফলে এই এখানকার যে ব্যাস যেটা বেড়েছিল অগ্রপশ্চাৎ সেটাও কমে যায়, এবং লম্বালম্বি যেটা আয়তন বেড়েছে সেটাও কমে যায়। নিঃশ্বাসের সময় প্রশ্বাসকালে অংশগ্রহণকারী পেশিগুলো স্থিতিস্থাপকতার জন্য পূর্বাবস্থায় ফিরে আসে, তখন পর্শুকাগুলো নিজস্ব ওজনের জন্য নিম্নগামী হয়, নিচের দিকে নেমে আসে। উদরীয় পেশিগুলোর চাপে ডায়াফ্রাম ধনুকের মতো বেঁকে বক্ষগহ্বরের আয়তন কমিয়ে দেয়, ফুসফুসীয় পেশি পূর্ব অবস্থায় ফিরে যায়, এবং প্লিউরা হচ্ছে ফুসফুসের চারপাশের যে পর্দা, অন্তস্থ চাপ ও ফুসফুসের বায়ুর চাপ বেড়ে যায়, বাতাস তখন ফুসফুস থেকে নাসিকা পথে বেরিয়ে গেলে ফুসফুসের আয়তনও কমে যায়। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। শ্বসন একটি ছন্দময় প্রক্রিয়া। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের বিশ্রামকালে এই প্রক্রিয়া প্রতি মিনিটে 14 থেকে 18 বার, মনে রাখবা, এবং নবজাত শিশুতে বা নবজাতকে 40 বার সংঘটিত হয়। তবে ব্যায়াম বা অন্য কোনো কারণে
শ্বসনের হার দ্রুত হয় বলে উদরীয় পেশিও তখন শ্বসন কাজে যোগ দেয়। আচ্ছা, প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ ব্যাপারটা দেখো, এখানে একটা ফিগার দিয়েছি, তোমাদের বই আছে। ভেরি সিম্পল, ভেরি ইজি, তেমন কষ্ট হবে না। কিভাবে বলছে দেখো, প্রশ্বাস এবং নিঃশ্বাসটা নিয়ন্ত্রিত হচ্ছে অটোমেটিক্যালি, এটা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় বলে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে তেমন ভাবি না। পশ্চাৎ মস্তিষ্কের মেডুলায় শ্বসনের এই কেন্দ্র, শ্বসন কেন্দ্র পশ্চাৎ মস্তিষ্কের মেডুলায়, এই যে এটা, এই যে মেডুলা, এই যে প্রশ্বাস নিঃশ্বাস, এই যে প্রশ্বাস নিঃশ্বাস, দুটা মিলে শ্বসন কেন্দ্র, দুটা মিলে শ্বাস কেন্দ্র, শ্বসন কেন্দ্র। একটা হচ্ছে প্রশ্বাস, একটা হচ্ছে নিঃশ্বাস। এই মেডুলা, এটা মেডুলা, এটা প্রশ্বাস, এটা নিঃশ্বাস। এই দেখো সেরেব্রাল হেমিস্ফিয়ার, পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় বলে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ে আমরা তেমন ভাবি না। পশ্চাৎ মস্তিষ্কের মেডুলায় শ্বসনের এই কেন্দ্র অবস্থিত। কেন্দ্রের নিচের অংশটি প্রশ্বাস কেন্দ্র, এটি প্রশ্বাসের হার, যেটা প্রশ্বাস মানে প্রকৃষ্ট রূপে শ্বাস, যেটা অক্সিজেন আমরা বাতাস থেকে নিই, অক্সিজেনটা দেহের জন্য ইম্পর্টেন্ট বলেই এটা প্রশ্বাস প্রকৃষ্ট, হার ও গভীরতা বাড়ায়। এই কেন্দ্রের পৃষ্ঠীয় ও পার্শ্বদেশ প্রশ্বাস বন্ধ করে নিঃশ্বাস ত্বরান্বিত করে, এই অংশগুলো নিঃশ্বাস কেন্দ্র। এই দেখো এখানে ফিগারে দেখো লেখা আছে নিঃশ্বাস কেন্দ্র, ডিজনিস নিঃশ্বাস কেন্দ্র, যেটা নিঃশ্বাস মানে নিঃশ্বাসটাকে তুমি দুটো অর্থে বুঝে রাখতে পারো মনে রাখার জন্য। একটা নির্গত থেকে নিঃশ্বাস, আর একটা হচ্ছে নিষ্কৃষ্ট। নিকৃষ্ট কেন? এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, কার্বন ডাইঅক্সাইড দেহের জন্য ক্ষতিকর, এভাবে আমি বোঝালাম। এরপরে চলে আসো, প্রশ্বাস ও নিঃশ্বাস কেন্দ্র ইন্টারকোস্টাল স্নায়ুর সাহায্যে ইন্টারকোস্টাল পেশির সঙ্গে সংযোগ রক্ষা করে। এই প্রশ্বাস কেন্দ্র, এই নিঃশ্বাস কেন্দ্র, এটা মস্তিষ্কের ছবিটা দেখানো হয়েছে এখানে। এটা হলো ডায়াগ্রামেটিক, এটা তোমরা জাস্ট একটা হুবহু ফিগারটা যেটা, এটার একটা ডায়াগ্রামেটিক ফিগার, এটা একেবারে রেখাচিত্র ফ্লো চার্টের মাধ্যমে দেখানো আছে। দেখো এই প্রশ্বাস কেন্দ্র একটু খেয়াল করো, এই যে স্নায়ুটা লক্ষ্য করো, প্রশ্বাস কেন্দ্রে এই স্নায়ুটা লক্ষ্য করো, ফ্রেনিক স্নায়ু কোথায় ডায়াফ্রামে আসছে। আবার এই নিঃশ্বাস কেন্দ্র এই স্নায়ুটা লক্ষ্য করো, একটু খেয়াল করো, কাটসো যেখানে দিয়েছি, এই যে দেখো অন্তস্থ ইন্টারকোস্টাল স্নায়ু। আবার এই প্রশ্বাস কেন্দ্রের সাথে দেখো বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু। বলতে পারো ইন্টারকোস্টাল স্নায়ু মানে কি, ওই যে দেখিয়েছিলাম বুকের পাঁজর, বুকের পাঁজরের মাঝখানে যে পেশি, সেই পেশিতে এরা গেছে, একটা নিঃশ্বাস কেন্দ্র থেকে আর একটা প্রশ্বাস কেন্দ্র থেকে। এই যে নিঃশ্বাস কেন্দ্র, এই যে এটা, এই স্নায়ুটা এই অন্তস্থ ইন্টারকোস্টাল। আবার এই প্রশ্বাস কেন্দ্রের এই যে এটা দেখো বহিস্থ ইন্টারকোস্টাল। আবার এটা দেখো ফ্রেনিক স্নায়ু, যেটা এটাও প্রশ্বাস কেন্দ্র থেকে এই যে এখানে এসেছে। আবার এই যে দেখো, এই যে ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওল থেকে ভ্যাগাস স্নায়ু নিঃশ্বাস কেন্দ্রে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এটা ক্যারোটিড বডিস, অ্যাওটিক বডিস একটু পরে বোঝায়। প্রশ্বাস ও নিঃশ্বাস কেন্দ্র ইন্টারকোস্টাল স্নায়ুর সাহায্যে ইন্টারকোস্টাল পেশির সঙ্গে সংযোগ রক্ষা করে। ব্রঙ্কিউল ও ব্রঙ্কাই মস্তিষ্কের সঙ্গে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে যুক্ত। এই যে ভ্যাগাস স্নায়ু, এই ব্রঙ্কাই, এই ব্রঙ্কিউল। ডায়াফ্রাম ও ইন্টারকোস্টাল পেশিতে প্রেরিত ছন্দময় স্নায়ু উদ্দীপনার ফলে এসব অংশের শ্বসনিক আন্দোলন সংঘটিত হয়। আন্দোলনটা কি, ওই যে বলছিলাম পেশি সংকুচিত হচ্ছে, বুকের হাড় উপরে উঠে যাচ্ছে, এটাই আন্দোলন। আচ্ছা, এরপরে আসো, প্রশ্বাসের কারণে ফুসফুস ফুলে উঠে, ব্রঙ্কিওলে অবস্থিত রিসেপ্টরগুলো শটান হয়। এই যে ব্রঙ্কিওল রিসেপ্টর, কিছু সংবেদী কোষ, রিসেপ্টর শটান হয়, স্ফীত হয়, ফলে তা উদ্দীপ্ত হয়ে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে যখন প্রশ্বাস বায়ুটা অ্যালভিওলাই প্রবেশ করে, ওই যে তখন একটা প্রেশার তৈরি হয়, তখন সেই স্টিমুলেশনটুকু এই যে ব্রঙ্কিওল অবস্থিত রিসেপ্টর এরা গ্রহণ করাতে এরা শটান হচ্ছে, ফলে এই আবার এই সেন্সটুকু, এই উদ্দীপনাটুকু ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে আরো বেশি স্নায়ু উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে প্রেরণ করে। এই যে নিঃশ্বাস, তার মানে কি এরা শটান হয়ে গেছে, এরা আর বাতাস নিতে পারছে না, এখন বিপরীত প্রক্রিয়াটা শুরু হওয়া দরকার। এই জন্য ব্রঙ্কিউল সেই সেন্সটুকু, সেই উদ্দীপনাটুকু রিসিভ করে নিঃশ্বাস কেন্দ্রে পাঠায়, তুমি ব্যবস্থা নাও। বলছে দেখো প্রশ্বাসের কারণে ফুসফুস ফুলে ওঠে, ব্রঙ্কিউলে অবস্থিত রিসেপ্টরগুলো শটান হয়, ফলে তা উদ্দীপ্ত হয়ে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে আরো বেশি স্নায়ু উদ্দীপনা নিঃশ্বাস কেন্দ্রে প্রেরণ করে। তখন প্রশ্বাস কেন্দ্র ও প্রশ্বাস সাময়িক বন্ধ থাকে, বহিস্থ ইন্টারকোস্টাল পেশি তখন শিথিল হয়, ফুসফুসের টিস্যু চুপসে যায়, ফলে নিঃশ্বাস ঘটে। চুপসে যায় মানে কি, বড় ভলিউম ছিল, এখন চুপসে গেলে আস্তে আস্তে বাতাসটা কোথায় যাবে, আস্তে আস্তে বাতাসটা বাইরে বেরিয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হবে। এরপর ব্রঙ্কিউল গুলো আর শটান থাকে না, রিসেপ্টর গুলো উদ্দীপ্ত থাকে না, প্রশ্বাস কেন্দ্র তখন সক্রিয় হয়ে যায় এবং আবার প্রশ্বাস শুরু হয় নিঃশ্বাস ঘটার পরে। এইভাবে সম্পূর্ণ চক্রটি আজীবন ছন্দায়িত, অর্থাৎ কি সিস্টেমেটিক্যালি রিদমিক ওয়েতে এটা সাইক্লিক অর্ডারে রিপিট মানে এটা পুনরায় চলতে থাকে, কন্টিনিউয়াস চলতেই থাকে।
শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে মেডুলা, যেটা ছবিতে দেখিয়েছি, ডায়াগ্রামে দেখিয়েছি। এখানে সরবরাহকৃত সমস্ত স্নায়ু কেটে ফেললেও ছন্দ অব্যাহত থাকে। তার মানে যে অটোনমিক বলেছিলাম, স্বয়ংক্রিয় মস্তিষ্কের নিয়ন্ত্রণটা না, স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ন্ত্রণ। তবে স্বাভাবিক অবস্থায় বিভিন্ন উদ্দীপনা এই মৌলিক ছন্দের হেরফের ঘটাতে পারে। প্রধান যে উদ্দীপনা প্রশ্বাস নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে তা হচ্ছে রক্তে এর অক্সিজেনের চেয়ে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব। অবশ্যই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের একটা প্রভাব থাকবে। কার্বন ডাই অক্সাইডের লেভেল বেড়ে গেলে রক্ত কি করে দেখো, কার্বন ডাই অক্সাইড লেভেল বেড়ে গেলে রক্তে কার্বন ডাই অক্সাইড লেভেল বাড়তে পারবে না, রক্তের জন্য এটা ক্ষতিকর, কারণ এটা প্রোটিনকে এনজাইমকে বিনষ্ট করে দেয়। আর এটা বিনষ্ট হয়ে গেলে দেহের ক্রিয়া বিক্রিয়ায় এটার একটা নেতিবাচক প্রতিফল তৈরি হবে। এই জন্য দেখো, কার্বন ডাই অক্সাইডের লেভেল বেড়ে গেলে রক্ত সংবহন তন্ত্রের ক্যারোটিড ও অ্যারোটিক বডিস, এই যে ক্যারোটিড বডিস, এই যে অ্যারোটিক বডিস, এটা ধমনীতে, আর এটাও ধমনীতে, বাট এটা মস্তিষ্কে গেছে আর কি। এই যে ক্যারোটিড বডিস, এই যে কালো কালো বিন্দু, এই যে অ্যারোটিক বডিস, এরা কি করে কার্বন ডাই অক্সাইডের লেভেল বেড়ে গেলে রক্ত সংবহন তন্ত্রের ক্যারোটিড ও অ্যারোটিক বডি অবস্থিত কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়ে প্রশ্বাস কেন্দ্রে স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে। এই যে প্রশ্বাস কেন্দ্র, এই যে দেখো এটা কোত্থেকে আসছে, এই যে কোত্থেকে আসছে, অ্যারোটিক বডিস থেকে। এটা কোত্থেকে আসছে, এই যে দেখো ক্যারোটিড বডিস থেকে। কার্বন ডাই অক্সাইডের লেভেল বেড়ে গেলে সংবহন তন্ত্রের ক্যারোটিড ও অ্যারোটিক বডিজ অবস্থিত কেমোরিসেপ্টর উদ্দীপ্ত হয়ে প্রশ্বাস কেন্দ্রে স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে। প্রশ্বাস কেন্দ্র তখন ইন্টারকোস্টাল ও ফ্রেনিক্স স্নায়ুর মাধ্যমে বহি ইন্টারকোস্টাল পেশি ও ডায়াফ্রামের স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে এদের সংকোচনের গতি বাড়িয়ে দেয়। ইন্টারকোস্টাল ও ফ্রেনিক্স স্নায়ু, এই যে ফ্রেনিক্স স্নায়ু, এই যে ডায়াফ্রামে যায়, এই স্নায়ুটা মনে রাখিও। তারপরে যে ইন্টারকোস্টাল, এটা যখন যেটার ভূমিকা রাখার প্রয়োজন আর কি, একটা বহিস্থ একটা অন্তস্থ, এইভাবে কি করছে, ডায়াফ্রাম স্নায়ু উদ্দীপনা প্রেরণ করে এদের সংকোচনের গতি বাড়িয়ে দেয়। এতে প্রশ্বাসের হার বেড়ে যায়। সুযোগ পেলে কার্বন ডাই অক্সাইড দেহে দ্রুত ক্ষতিকর হয়ে উঠতে পারে। দেহে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড উৎপন্ন করে তা এনজাইম ও বিভিন্ন প্রোটিন বিনাশ শুরু করে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব 0.25% বাড়লে শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায়। অন্যদিকে বাতাসে যদি অক্সিজেনের ঘনত্ব 20% থেকে 5% নেমে আসে, তাহলেও শ্বসনের হার দ্বিগুণ হয়ে যায়। অক্সিজেনের ঘনত্ব শ্বসন হারে প্রভাব ফেলে, তবে স্বাভাবিক পরিবেশে প্রচুর অক্সিজেন থাকে বলে প্রভাবও পড়ে কম। অক্সিজেন ঘনত্বের প্রতি সংবেদী কেমোরিসেপ্টরগুলো মেডুলা এবং অ্যারোটিক ও ক্যারোটিড বডি অবস্থান করে। এসব বডি কার্বন ডাই অক্সাইড রিসেপ্টর হিসেবেও কাজ করে। আশা করি বুঝতে পেরেছো। একটু জটিল হয়তো মনে হতে পারে, বাট একবার দুইবার শুনলে, মনোযোগ সহকারে শুনলে, আমার লেসনটা শুনলে এবং বই থেকে একবার পড়লে জটিল কিছু নেই, জাস্ট কনসেন্ট্রেশনের প্রয়োজন। সীমিত মাত্রায় শ্বসনের হার ও গভীরতাকে ঐচ্ছিক নিয়ন্ত্রণে রাখা যায়। তুমি ইচ্ছা করে পেশির আন্দোলনটাকে কন্ট্রোলে রেখে এটাকে নিয়ন্ত্রণ করতে পারো। যেমন বাতাস বুকের ভিতরে, বুকের ভেতর টেনে নিয়ে ধরে রাখা যায়। ঐচ্ছিক নিয়ন্ত্রণ সজোর শ্বসন, বক্তৃতা করা, গান গাওয়া, হাঁচি ও কাশি দেওয়ার জন্য হতে পারে। নিয়ন্ত্রণ একবার প্রয়োগ হয়ে গেলে মস্তিষ্কে সেরেব্রাল হেমিস্ফিয়ারে যে স্নায়ু উদ্দীপনা সৃষ্টি হয় তা শ্বসন কেন্দ্রে পৌঁছে নির্দেশ কার্যকর করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি স্লাইড আছে দেখো, হালকা, এটা না বললেও চলে। শটান রিসেপ্টর ও ক্যামোরিসেপ্টরের মাধ্যমে প্রশ্বাস নিয়ন্ত্রণ একটা নেতিবাচক প্রতিফল, এটা দরকার নাই, এটা নিয়ন্ত্রণ করা দরকার নাই, তারপরেও করি আর কি আমরা হয়তো মাঝে মধ্যে। কিন্তু নেতিবাচক প্রতিফল সেরেব্রাল হেমিস্ফিয়ার ঐচ্ছিক ক্রিয়ায় বাতিল হয়ে যেতে পারে। ঐচ্ছিক ক্রিয়ায় তোমার ইচ্ছায় এটার উপর তুমি কন্ট্রোল আনতে পারো, বাট এটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের ঐচ্ছিক ক্রিয়ায় বাতিল হয়ে যেতে পারে। এই ছিল আজকের আমাদের লেসন। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের বিশেষ করে সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা আমাদের অনলাইন ক্লাসের সাথে নাই, হোয়াটসঅ্যাপের ক্লাসের সাথে নাই, ভিউ হচ্ছে না। স্কুল কলেজ যখন শুরু হবে তোমরা কিন্তু ছাড় পাবে না। সুতরাং বলে রাখলাম, তোমরা এগুলো দেখো, যে যেখানে থাকো না কেন টাইমলি এগুলো দেখে নিবা এবং লেখাপড়াটা তৈরি করে রাখবে। যাই হোক, আর বলছি না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে হোম। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।